ফরওয়ার্ড বাটন বা বলতে পারেন একটা লাইফ টাইম শর্টকাট থাকতো, যেখানে মাত্র এক রাতের একটা কাজের মাধ্যমে পুরো ৮৩.৩ বছরের সমান অর্জন করা সম্ভব। শুনতে অনেকটা সাইফাই মুভির মতো মনে হলেও আজকের এই ডিপ ডাইভে আমাদের টেবিলে থাকা সোর্সগুলো কিন্তু ঠিক এমনই একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছে। একদম। আর আজকে আমরা কথা বলছি লাইলাতুল কদর বা শবে কদর নিয়ে। কোনো বোরিং লেকচার নয়, মানে আমরা আজ এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট, মহাজাগতিক মেকানিজম আর আমাদের সংস্কৃতির সাথে এর অদ্ভুত মেলবন্ধনটা বোঝার চেষ্টা করব। শুরুতেই বলে রাখা ভালো যে এই রাতটি কেবল কিছু রিচুয়াল বা উপাসনার বিষয় নয়। সোর্সগুলো ঘাটলে দেখা যায় এটি মানব ইতিহাসের গতিপথ পরিবর্তনের একটা সময়। রাইট। আর এই যে একটা মহাজাগতিক মাস্টার প্ল্যান পৃথিবীতে কার্যকর হওয়ার কথা বলা হয়, সেটাতে যাওয়ার আগে এই ৮৩.৩ বছরের গাণিতিক হিসাবটা নিয়ে একটু কথা বলি। মানে এটা হঠাৎ করে কোথা থেকে এলো? হ্যাঁ, এর শেকড়টা মূলত একটা ঐতিহাসিক আর মনস্তাত্ত্বিক সংকটের সাথে জড়িত। নবীজি একবার সাহাবীদের কাছে বনি ইসরায়েলের এক ব্যক্তির কথা বলেছিলেন, যিনি একটানা ১,০০০ মাস ইবাদত ও জিহাদে লিপ্ত ছিলেন। ও আচ্ছা, মানে ওই যে ১,০০০ মাস, সেখান থেকে এই ৮৩ বছরের হিসাবটা এসেছে, তাই তো? ঠিক ধরেছেন। তো এটা শুনে সাহাবীরা বেশ হতাশ হয়ে পড়েন, কারণ তাদের গড়ায়ু তো ওই ৬০-৭০ বছর। ওই ব্যক্তি সমান তো তারা কখনোই পৌঁছাতে পারবেন না। হ্যাঁ, স্বাভাবিক। মানে এত কম সময়ে এত সওয়াব কিভাবে কামায়? হ্যাঁ। তো এই হতাশা দূর করতেই মূলত এই রাতের কনসেপ্টটা দেওয়া হয়, যা ওই ১,০০০ মাসের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে একটা কম্পেনসেশন বা ক্ষতিপূরণ হিসেবে এই শর্টকাট দেওয়া হলো। কিন্তু এর নামের ব্যাপারটা আমাকে একটু ভাবাচ্ছে। কোন ব্যাপারটা? এই যে কদর, কদর বলতো তো আমরা সাধারণত সম্মান বা ভাগ্য বুঝি, কিন্তু সোর্সগুলোতে দেখলাম এর আরেকটা অর্থ নাকি সংকীর্ণতা। মানে সম্মান আর সংকীর্ণতা দুটো তো একদম বিপরীত ধারণা। হ্যাঁ, এখানেই বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং। সংকীর্ণতা বলতে এখানে আসলে রূপক অর্থে জায়গার অভাব বোঝানো হয়েছে। বলা হয় এই রাতে পৃথিবীতে এত বিপুল সংখ্যক ফেরেশতা নেমে আসেন যে... দাঁড়ান একটু থামাই। ফেরেশতারা তো আলোর তৈরি, তাই না? তারা কিভাবে ফিজিক্যাল স্পেস দখল করে পৃথিবীকে সংকীর্ণ করে ফেলতে পারে? খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। তাত্ত্বিকদের মতে এটি মূলত স্পিরিচুয়াল ডেন্সিটি বা আধ্যাত্মিক ঘনত্বের একটা মেটাফোর। ও আচ্ছা, স্পিরিচুয়াল ডেন্সিটি। হ্যাঁ, মানে এত বিপুল সংখ্যক ঐশ্বরিক সত্তার আগমনে পৃথিবীর বায়ুমণ্ডলে যে একটা মহাজাগতিক ওয়েট বা ভার তৈরি হয়, তাকেই আসলে এই সংকীর্ণতা দিয়ে বোঝানো হয়েছে। ইন্টারেস্টিং। আর এই বিপুল সংখ্যক ফেরেস্তার আগমনের বিষয়টা কিন্তু আজকের দিনের সাথে খুব প্রাসঙ্গিক, কারণ আজকে ১৪ই মার্চ ২০২৬। বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী সম্ভাব্য ২৫তম রজনী। একদম তাই। তো এই ফেরেশতারা পৃথিবীতে এত দল বেঁধে আসেন কেন? সোর্স বলছে তারা মূলত আগামী ১ বছরের ভাগ্য কার্যকর করতে আসেন। কিন্তু কিভাবে? মেকানিজমটা বেশ গোছানো। ইসলামী থিওলজি অনুযায়ী মানুষের রিজিক অর্থাৎ জীবিকা, হায়াত বা আয়ু এবং আগামী ১ বছরের যাবতীয় সিদ্ধান্ত লহে মাহফুজে আগে থেকেই লেখা থাকে। আচ্ছা। তো শবে কদরের রাতে সেই ডেটা বা সিদ্ধান্তগুলো প্রধান ফেরেশতা জিব্রাইলের নেতৃত্বাধীন টিমের কাছে হ্যান্ডওভার করা হয়। একটু দাঁড়ান, এই লহে মাহফুজ ব্যাপারটা আসলে কি? মানে এটা কি কোনো মহাজাগতিক মাস্টার ডেটাবেস বা ক্লাউড স্টোরেজের মতো কিছু? একদম তাই। লহে মাহফুজকে একটা আল্টিমেট সোর্স কোড বা মাস্টার ডেটাবেস ভাবতে পারেন। সেখানে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু রেকর্ড করা আছে। মানে সব ডেটা আগে থেকেই সেভ করা আছে? হ্যাঁ, সেখান থেকে আগামী ১ বছরের এক্সিকিউটেবল ফাইলগুলো বা কর্মপরিকল্পনাগুলো ফেরেশতাদের কাছে ট্রান্সফার করা হয়। অর্থাৎ পলিসি মেকিং আগেই হয়ে আছে, এই রাতে শুধু ইমপ্লিমেন্টেশনের জন্য দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। ওয়াও! মাস্টার ডেটাবেস থেকে অ্যানুয়াল ডেটা ট্রান্সফারের অ্যানালজিটা দারুণ। কিন্তু সাধারণ মানুষ এই মহাজাগতিক ডেটা ট্রান্সফারের রাতটা চিনবে কিভাবে? এর কি কোনো ফিজিক্যাল এভিডেন্স বা নিদর্শন থাকে? হ্যাঁ, কোরআন হাদিসে কিছু প্রাকৃতিক নিদর্শনের কথা বলা আছে, যেমন ওই রাতের আবহাওয়া খুব আরামদায়ক হবে, মানে নাতিশীতোষ্ণ। খুব গরমও না, আবার খুব ঠান্ডাও না। ঠিক। আকাশ মেঘমুক্ত থাকবে, কোনো উল্কাপাত হবে না। আর সবচেয়ে বড় প্রমাণ মেলে পরের দিন সকালে। সূর্যোদয়ের সময় সূর্যের কোনো তীব্র তেজ থাকে না। অনেকটা পূর্ণিমার চাঁদের মতো শান্ত আর লালচে আলো নিয়ে সূর্য ওঠে। মানে মহাজাগতিক একটা ইভেন্টের ছাপ খুদ প্রকৃতির ওপরও পড়ছে। কিন্তু একটা ব্যাপার আমার কাছে খুব অদ্ভুত ঠেকছে। কি রকম? এই এত বড় একটা আধ্যাত্মিক ও মহাজাগতিক রাতের সাথে
বাংলাদেশে এই হালুয়া রুটির কালচারটা কিভাবে যুক্ত হলো? মানে আকাশের শান্ত সূর্য আর মহাজাগতিক ডেটাবেস থেকে আমরা ১৯ শতকের নবাবদের মিষ্টি বিতরণে কিভাবে পৌঁছলাম? হ্যাঁ, এটা মূলত আমাদের সমাজতাত্ত্বিক বিবর্তনের একটা দারুণ উদাহরণ। থিওলজিতে তো আর হালুয়া রুটির কোনো উল্লেখ নেই, সেটাই তো। কিন্তু মানুষ স্বভাবতই আধ্যাত্মিক বিষয়কে সামাজিক রূপ দিতে ভালোবাসে। ইতিহাস বলে ১৯ শতকের ঢাকার নবাবরা এই রাতে ব্যাপক আলোকসজ্জা করতেন আর মিষ্টি বিতরণ করতেন। ও আচ্ছা, সেখান থেকেই কি সাধারণ মানুষের মধ্যে এই চলটা শুরু হয়? একদম। সেই থেকে সাধারণ মানুষের মাঝে সুজি বা বুট বা গাজরের হালুয়া আর রুটি বানিয়ে প্রতিবেশী ও গরিবদের মাঝে বিতরণ করার একটা রেওয়াজ চালু হয়। স্পিরিচুয়াল একটা রাত ধীরে ধীরে সোশ্যাল বন্ডিংয়ের একটা উৎস হয়ে দাঁড়ায়। মহাজাগতিক ডেটা ট্রান্সফার থেকে শুরু করে নবাবদের হালুয়া রুটি সব মিলিয়ে এই রাতটি আসলেই আকাশ ও পৃথিবীর মাঝে একটা অদ্ভুত সুন্দর সংযোগ তৈরি করে। ঠিক, এটি কেবল ইবাদতের রাত নয়, বরং নিজের আত্মশুদ্ধি এবং পারিপার্শ্বিক মানুষের সাথে সম্পর্ক উন্নয়নেরও একটা দারুণ সুযোগ। তবে এই পুরো আলোচনার শেষে একটা গভীর দার্শনিক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। সোর্সগুলো থেকে জানলাম এই রাতে আগামী ১ বছরের হায়াত, রিজিক আর ভাগ্য মাস্টার ডেটাবেস থেকে ফেরেশতাদের কাছে চূড়ান্তভাবে চলে আসে। ডেটা হ্যান্ডওভার হয়ে যায়। হ্যাঁ, তো যদি আগামী ১ বছরের সবকিছু আজ রাতেই লক হয়ে যায়, তাহলে সারা বছর ধরে মানুষের নিজস্ব স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল আর কর্মপ্রচেষ্টার ভূমিকা আসলে কতটুকু? ভাগ্য কি একেবারেই চূড়ান্ত, নাকি আমাদের নিরন্তর চেষ্টা আর প্রার্থনার কাছে সেই মাস্টার ডেটাবেসের কোডও পরিবর্তনশীল? এটা নিয়ে ভাবার